যে সরকারের উপরে চাপ আগামী দিনগুলোতে হয়তো আরও নানা রকমের চাপ বাড়তে থাকবে। হ্যাঁ, সরকারের উপর যেহেতু ইতিমধ্যেই আমরা দেখছি যে কূটনৈতিক চাপ, ব্যবসা বাণিজ্যের চাপ এবং অর্থনৈতিক চাপটা কিন্তু সবচেয়ে বড়। এবং এক্ষেত্রে ফয়েজ ভাই যথার্থই বলেছেন, সাধারণত একটি নতুন সরকার আসলে 100 দিনের কর্মসূচি ঘোষণা করে, 3 মাসের কর্মসূচি ঘোষণা করে, যে এর মধ্যে একটা হানিমুন পিরিয়ডও তারা দাবি করে যে এই সময় জনগণকে স্বস্তি দেবে। কিন্তু এই নির্বাচনের পর এবং 18 নির্বাচনের পরও মোটামুটি সরকারের মধ্যে এক ধরনের উদ্দীপনা ছিল বা আত্মবিশ্বাস ছিল। কোথায় জানি আত্মবিশ্বাসের একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি প্রতিদিন আওয়ামী লীগের যে প্রেস ব্রিফিং, সাংবাদিকদের সঙ্গে যে মত বিনিময়, তাতে নেতাদের বক্তব্যে কিন্তু সেটি প্রথমত অস্থিরতা, দ্বিতীয়ত একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে তাদের কী বলে বক্তৃতা বিবৃতিতে আসে। আর এমনকি কূটনৈতিক ক্ষেত্রে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের এক এক দিন এক এক রকম কথা বলেন, যে আজকে যেটা বললেন কালকে সেটাই পাল্টা বলেন। একটা ভরসা তাদের, আমি জানি না, যে অর্থনৈতিক যে সংকট, সেই সংকট মোকাবেলায় তাদের একটা কিন্তু কি বলে ক্রাশ প্রোগ্রাম বলি বা জোরদার কর্মসূচি নেওয়া উচিত ছিল, আর সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে। আর যে এই নির্বাচনের পর, বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর একটা ব্যাপার হলো যে জনগণ, বৃহত্তর জনগণ দুই দল থেকেই এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ জনগণ থেকে এই দুই দলই অনেকখানি বিচ্ছিন্ন। সেটি 7 জানুয়ারি নির্বাচনের ভোটের হারে, এমনকি উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে এই ভোটের হার কখনোই হয়নি। হ্যাঁ, একতরফা নির্বাচন ইত্যাদি। তারপরও আওয়ামী লীগ তো দাবি করে তাদের 40 থেকে 45 বা 47% যেটি অথবা 2009 অন্যভাবে বলতে পেয়েছে। পারেন দুই দলই দাবি করে দেশের সব জনগণই তাদের সঙ্গে আছে। হ্যাঁ, তাদের সঙ্গে আছে, কিন্তু যদি তাই থাকতো তাহলে তো 7 জানুয়ারি ভোট কেন্দ্রে কারো যাওয়া, বিএনপির ডাকে সবার সাড়া দেওয়ার কথা, ভোট কেন্দ্র ফাঁকা থাকার কথা। আবার আওয়ামী লীগের ডাকে যদি সাড়া দিত তাহলে অন্তত আওয়ামী লীগের যে সমর্থক তাদের ভোট কেন্দ্রে যাওয়ার কথা। এক ধরনের মানুষের মধ্যে হতাশা কাজ করছে। এই হতাশাটা হচ্ছে প্রতিশ্রুতি, মানে সরকার বা বিরোধী দল, রাজনৈতিক নেতৃত্বের প্রতিই তো মানুষের আস্থা থাকার কথা, যে তারা দেশটাকে বদলাবে, তারা মানুষের ভাগ্য বদলাবে, তারা সংকটগুলো মোকাবেলা করবে এবং মানুষকে সম্ভাবনার দ্বার খুলে দেবে। কিন্তু সেই আশাটা বোধহয় জনগণ আর করছে না, বৃহত্তর জনগণ। সরকারের যারা সমর্থক বা বিরোধী দলের সমর্থক সেটি তো আছে। বিএনপির মধ্যে অস্থিরতাটা একটু বেশি মনে হচ্ছে। সেটি হচ্ছে যে এক হচ্ছে 7 জানুয়ারির তাদের যে 7 জানুয়ারি নির্বাচন আগে যে তাদের উপর যে আক্রমণ বা তাদের উপর যে আঘাত এসেছে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে এটা তারা বুঝতে পারেনি। পরবর্তী যেমন 28 তারিখে একটা সমাবেশ, কি এই ঘটনা যেটা বিএনপিকে দায় নিতে হয়েছে, এবং একজন পুলিশ কর্মকর্তা তো মারা গেছে, কনস্টেবল বা কর্মকর্তা। তো এখন এবং উপলক্ষ বিএনপি সমাবেশ, সেখানে যদি সরকারের নিয়োজিত কোনো লোকও করে থাকে, তাদের তো সতর্ক থাকা উচিত ছিল। এবং 28শে অক্টোবর না হলে হয়তো রাজনীতির গতিবিধি ভিন্ন রকম হতে পারত। আর সরকারের জন্য একটা নির্বাচন করাটা এত সহজ হতো না, যেটা 14 সালে হয়নি। এক ধরনের সরকারি দলের অস্বস্তির কারণটা হচ্ছে যে অর্থনৈতিক সংকট তারা সমাধান করতে পারছে না, বাইরের চাপ আছে, এবং যেটি প্রকাশ না হলেও ভারত এবং চীনের সঙ্গে তার যে দ্বৈরথ, মানে সম্পর্কের যে টানাপোড়, সম্পর্কের নৈকট্য, এবং এক পক্ষের সঙ্গে নৈকট্য হলে অন্য পক্ষের দূরত্ব তৈরি হতে পারে, এটি কিন্তু তাদের কি বলে তাদের নীতি পরিকল্পনা সবসময় এটি প্রতিফলিত হচ্ছে। এখন সেটা কিভাবে সামাল দেবে? তবে আর একটি কথা বলছিলেন যে একজন সংসদ সদস্য ভারতের মাটিতে মারা গেলেন, মানে খুন হলেন। এখানে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের সরকারের তো দায় আছে, কিন্তু তার চেয়েও দায় যে দেখুন, আমাদের দেশে একজন আইন প্রণেতা, আমাদের দেশের তারই ব্যবসায়িক অংশীদার বলি, তারই বন্ধু বলি, সে এভাবে পরিকল্পনা করে এবং বাংলাদেশ থেকে এক ধরনের খুনি ভাড়া করে নিয়ে যেয়ে সেই কার্য সম্পন্ন করেছে। এখন কারো বাড়িতে
বাড়িতে কোনো অপরাধ ঘটলে সেটি বাইরে কতটা দেখা, তবে একজন সংসদ সদস্য তার তো উচিত ছিল, উচিত ছিল এটি ওই দেশের সরকারকে এবং এদেশের সরকারকে জানিয়ে যাওয়া। এদের সরকারকে জানানো, জানি না স্পিকারকে জানিয়েছেন কিনা, জানান। স্পিকার জানানোর কথা যদি তিনি দেশের বাইরে যান। অর্থাৎ সেখানেও একটা প্রশ্ন আছে কেন তিনি জানালেন না। হ্যাঁ, তবে একটা ক্ষেত্রে বলবো যে 3-4 দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে যে সরকার, যদি আর সেটি বলবো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো এমপি বলেই এই দক্ষতার পরিচয় দিয়েছে, অন্য সাধারণ নাগরিক হলে কতটা দিতেন সে ব্যাপারে প্রশ্ন আছে। যে মিস্টার ফয়েজ আপনি শুনছিলেন এবং আমরা ধরেন উনি মিস্টার সোহরাব হাসান অর্থনীতির প্রসঙ্গ, IMF এর প্রসঙ্গ, নানান পলিসি ইস্যুজ নিয়ে আলোচনা করবার চেষ্টা করছিলেন, বা পলিসি ডিসক্রিপেন্সি কী আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু তার আগে একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে বহিঃসম্পর্কের দিক থেকে ধরেন বাংলাদেশে তো রাশিয়া নিয়ে আলোচনা হয়, কিন্তু রাশিয়াকে আমি অতটা ধর্তব্যের মধ্যে নিতে চাই না এখনও, বাট মোস্টলি USA, চায়না এবং ইন্ডিয়া। এই জায়গায় আপনি কি দেখেন যে সরকার আসলে কতটা এই সম্পর্কগুলোকে কীভাবে হ্যান্ডেল করছে, অপোজিশন তাদের আসলে রোল কি, বা তারা কতটা ওই ভূ রাজনীতির বিষয় আশয় বা ভূ অর্থনীতির বিষয় আশয় পৌঁছে, এবং সেই অনুযায়ী তারাও আসলে তাদের কোনো ডিরেকশন আপনি দেখেন কি না যে আছে, নাকি তারা আসলে এই ক্ষেত্রে একটা ডিরেকশনলেস? আমি সরকারের কথাটাই বলি। সরকার আসলে বর্তমান যে গ্লোবাল অর্ডারের যে চেঞ্জ, সেই চেঞ্জের সর্বোচ্চ বেনিফিশিয়ারি। সেক্ষেত্রে সরকারকে খুব বেশি কিছু যে করতে হচ্ছে তা না, সরকারকে জাস্ট গ্লোবাল অর্ডারের যে এক্সিস্টিং লিডার এবং যে নিউ লিডার, তাদের সাথে সরকারের ডিপ্লোম্যাটিক ব্যালেন্স হচ্ছে, এই ব্যালেন্সিং কাজটা সরকার করে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনি বলেছেন যে রাশিয়া ইজ নট সিগনিফিক্যান্ট প্লেয়ার ইন হোয়েন ইট কামস টু বাংলাদেশ। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক স্টান্সটা বুঝতে হলে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি যে ভারত এখন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পপুলাস কান্ট্রি, 140 কোটি মানুষ অফিসিয়ালি, এবং এই 140 কোটি মানুষের যে ডিজিটাল ইকোনমি, যে শেয়ার্ড ইকোনমি, এবং আমরা নতুন ধরনের একটা ইকোনমির কথা বলি গিগ ইকোনমি, এবং একই সাথে সামরিক, এই সবকিছু 4টা ইকোনমি, 4 ধরনের লিগেসি ইকোনমির বাইরে এই নতুন ধরনের ইকোনমিগুলোতে ভারতের প্রতিটা মানুষ যারা কম্পিউটার ব্যবহার করে, যারা ডিভাইস ব্যবহার করে, যারা ডিজিটাল ইকোনমি বা সোশ্যাল নেটওয়ার্কিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে, প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য রেভিনিউ জেনারেট করেন। ঠিক আছে, আপনি যখন একটা মোবাইল ফোন ইউজ করেন তখন আপনি মার্কিন কোম্পানিকে রয়্যালিটি দিচ্ছেন, যারা প্রসেসর নির্মাতা বা যারা চিপ নির্মাতা। হ্যাঁ, একই সাথে যখন আপনি কম্পিউটার ইউজ করতেছেন, ইউ আর জেনারেটিং রেভিনিউ ফর ইউএস কোম্পানিজ। তো এখন এই দিক থেকে আপনি যদি ইউএস এবং চীনের সম্পর্ক তৈরি করেন, সেক্ষেত্রে মার্কেটটা এইরকম, মার্কেট ডাইনামিক্সটা এরকম না। চীনের নিজস্ব চিপ আছে, নিজস্ব প্রসেসর গুলো আছে, নিজস্ব টেকনোলজি আছে, এবং তাদের বিভিন্ন টেকনোলজিক্যাল কপিরাইট গুলো আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যেহেতু ইন্ডিয়ার 140 কোটি মানুষ যুক্তরাষ্ট্রের জন্য পর্যাপ্ত রেভিনিউ জেনারেট করছে, ফলে ইউএস একটা স্বাভাবিক কারণে অথবা ইকোনমিক ইন্টারেস্টের কারণে ইন্ডিয়ার প্রতি অ্যালাইন্ড, এবং এই তার অ্যালাইনমেন্টটা একটা দীর্ঘ সময় ধরে থেকে যাবে। সো ইকোনমিতে যখন আমরা প্রেডিকশন করি, তখন আমাদের কিছু প্রেডিকশনের নীতিমালা আছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ গোয়িং টু বি পার্মানেন্ট, যে ম্যাটার অফ পার্মানেন্সি, যে এই দিক থেকে ইন্ডিয়া ইউএস রিলেশনের একটা সিগনিফিক্যান্ট ম্যাটার অফ পার্মানেন্সি থেকে যাবে, যেটা হচ্ছে ডিজিটাল ইকোনমি, শেয়ার্ড ইকোনমি, এবং সাথে যোগ হয়েছে ইন্ডিয়া বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র এবং প্রযুক্তি আমদানিকারক রাষ্ট্র। তো এই সব মিলিয়ে আমি মনে করি যে আপনি এই বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, যেটা সাধারণভাবে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে বা চায়নাকে কন্টেন করবার জন্য এই টাইসটা, কিন্তু আপনি মনে করেন তার চেয়ে বেশি এটা, মানে আপনি যেগুলো উল্লেখ করলেন। আমি মনে করি জিওপলিটিক্সটা অ্যাকচুয়ালি ওভার হাইপড একটা ঘটনা। ভারত এবং চীনের মধ্যে আসলে এখানে উল্লেখযোগ্য কোনো ধরনের টেনশন নেই, যেই টেনশনের কারণে এখানে যুদ্ধ বেজে যেতে পারে। তা আমি বরং মনে করি যে ইকোনমিক ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে ইউএস ইজ মোর অ্যালাইন্ড উইথ ইন্ডিয়া,
এখন যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা ব্যাকইয়ার্ড, সে কারণে বাংলাদেশ প্রশ্নে ইউএস ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে ছাড় দিবে, ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে এন্টারটেইন করবে, এটা হচ্ছে আমার রিডিং আর কি এটা। হ্যাঁ, সেই কারণে দিন শেষে ইন্ডিয়া যাই বলুক বাংলাদেশ প্রশ্নে, আহ, সেটাকে ইউএস গুরুত্ব দিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে আমেরিকা কয়েকদিন পর পর বলে যে আমরা বাংলাদেশকে আমাদের নিজের চোখে দেখি বা দেখতে শুরু করেছি, 2014 সালে আমরা এই দেখতে শুরু করাটা ইন্ডিয়ার উপর ছেড়ে দিয়েছিলাম, 2019 বা 20-এর পরে আমরা বাংলাদেশকে নিজের চোখে দেখতে শুরু করেছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার কাছে যে ইউএস ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বিষয়ে বার্গেইন করার মতো কিছু টুল ডেভেলপ করা, কিছু নেগোসিয়েশন পয়েন্ট টেবিলের উপরে আনা, বাংলাদেশ প্রশ্নটাকে সামনে রেখে ইউএস ইন্ডিয়ার সাথে কিছুটা বেটার নেগোশিয়েট করতে পারে, এবং একই সাথে বাংলাদেশ সরকারের সাথেও ইউএস বেটার নেগোশিয়েট করতে পারে। তার কিছু ইন্ডিকেশন আমার কাছে আছে। আজ থেকে 4-5 বছর আগে বাংলাদেশে ইউএস এর রপ্তানি ছিল মাত্র $600 মিলিয়ন, 600 বা $700 মিলিয়নের মধ্যে। আপনি যদি যুক্তরাষ্ট্রের সাইট দেখেন, সরকারি অফিসিয়াল সাইট দেখেন, দেখবেন যে এটা প্রায় $2.5 বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ এই যে বাণিজ্য ব্যবধান, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ব্যবধান, এটা কিন্তু কমছে। এই কমার জন্য ইউএস এর সাম্প্রতিক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পিটার হাসকে নিয়ে আমাদের সমাজে অনেক হাসাহাসি করে, বাট হি হ্যাজ প্লেড এ সিগনিফিক্যান্ট রোল টু জেনারেট রেভিনিউ ইন দি বাংলাদেশ ইকোনমি ফর দি ইউএস ইকোনমি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসছে না। এবং আমরা দেখছি যে বোয়িং বিক্রি করার জন্য কথা হচ্ছে, ডেটা লোকালাইজেশন নিয়ে কথা হচ্ছে, হুইচ মিনস যে বাংলাদেশ যে ফেসবুক, ইউটিউব, গুগলের যেই ডেটা স্টোরেজটা ব্যবহার করে, বাংলাদেশ একটা আইন করেছে যে এটার স্টোরেজ বাংলাদেশের সীমানার মধ্যে হতে হবে। কিন্তু ইউএস চাচ্ছে যে এটা বাংলাদেশের বাইরে তার অন্যান্য যে ডেটা স্টোরেজ আছে সেখানে ব্যবহার করতে। তো ডেফিনেটলি এই বিষয়গুলো প্লাস হচ্ছে বাংলাদেশ ইউএস থেকে যে মিলিটারি পারচেজ করে সেটা খুবই নগণ্য, মূলত 74% পারচেজ করে চায়না থেকে। তো সেখান থেকেও কিছুটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো সব মিলিয়ে আমি দেখতেছি যে ইউএস এখানে প্রিডমিনেন্টলি একটা রোল প্লে